বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের কল্যাণে সংসদে কথা বলে যাবে জামায়াত, বললেন আমির। সরকারের প্রতিনিধির সাথে দিল্লির ব্যবহার গ্রহণযোগ্য ছিল না, মন্তব্য তথ্য উপদেষ্টার। প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে, বলছেন বিশ্লেষকরা। আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ সহ আহত 5 জন। এলাকায় থমথমে পরিস্থিতি। আলজেরিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে আর্জেন্টিনা। মেসি, মার্টিনেজদের শুভকামনা জানিয়ে বাংলাদেশি সমর্থকদের শোভাযাত্রা। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিএনপি বিপ্লবী নয়, উদারপন্থী গণতান্ত্রিক দল। প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস শীর্ষক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আমলে সাংবাদিক দমন সবচেয়ে কম হয়েছে। আয়োজনে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে গণমাধ্যম কমিশন। 1975 সালের 16 জুন সরকারি প্রচারপত্র হিসেবে মাত্র 4টি দৈনিক রেখে সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করে দেয় বাকশাল সরকার। সংবিধানের 4র্থ সংশোধনীর ধারাবাহিকতায় এই ঘটনাকে দেশের ইতিহাসে সংবাদ মাধ্যমের কালো দিবস হিসেবে আখ্যায়িত করা হয়। এই পত্রিকাগুলো ছিল স্বৈরাচার বিরোধী যে কোনো বিষয়ের প্রতি সবচেয়ে সোচ্চার। মঙ্গলবার প্রেস ক্লাবে এ বিষয়ে আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, একদলীয় রাষ্ট্র কায়েম করতে গণমাধ্যমের শ্বাসরোধ করেছিল আওয়ামী লীগ সরকার। বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে 4র্থ সংশোধনের এই 20 বাষ্প থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহারে সংবাদ মাধ্যমের পরিসর বেড়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার। সকলে মিলে একটা গণমাধ্যম কমিশন এবং তার কোয়ার্সি জুডিশিয়াল ক্ষমতা সহ একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতে পারি আমরা, তাহলে এই প্রতিষ্ঠান হবে বাংলাদেশে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের নতুন যাত্রার সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এ সময় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন অনুযায়ী গণমাধ্যম পরিচালনার আহ্বান জানান তথ্যমন্ত্রী। যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা কর্মচারী নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত এনসিপি সরকারের সাথে মিলমিশের বিরোধী দল নয়, যে কোনো যৌক্তিক বিষয়ে সংসদে বিরোধিতা করে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ভূমিকা সামনে আরও শক্তিশালী হবে। দুপুরে এলডি ভবনে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেছেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণেই বিরোধিতা
করে এবারে এই বিরোধী দল। জামায়াত আমির মন্তব্য করেন 2008-এর পরে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না, এর পরবর্তী সময় সরকারি বিরোধী দল ও সরকারের ভূমিকায় ছিলেন। জামায়াত আমির বলেন, বর্তমানে সংসদে বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে। জানান, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলার সুযোগ থাকবে ততদিন সংসদে থাকবে এই বিরোধী দল। তিনটা সংসদ নির্বাচনে কোনো কার্যকর বিরোধী দল ছিল না, যা সরকারি দল তাই বিরোধী দল। বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যে সরকারি দল বিরোধী দল মিলে মন্ত্রণালয়ে ভাগাভাগি হয়েছে। আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না, এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। একটি গণতান্ত্রিক সরকারের একজন প্রতিনিধির সাথে ভারতের ইমিগ্রেশন যে আচরণ করেছে তা সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বাংলাদেশের মর্যাদা বিবেচনা করে ভারতকে নীতি গ্রহণের আহ্বান তিনি জানিয়েছেন। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তাৎক্ষণিক প্রতিবাদ স্বরূপ তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এসব ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও বিশ্বাস তার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান। আর ভবিষ্যতে প্রকৃত আমন্ত্রণ পেলে আবারও ভারতে যাবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। শুধু ইন্ডিয়ার না, অন্য যে কোনো দেশ ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। আমি এক্সপেক্ট করবো এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই ঘটনা অগ্রহণযোগ্য, নিন্দনীয়। এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের দুর্বলতার প্রতিচ্ছবি বলেও মত তাদের। ভারতকে সম্পর্ক উন্নয়নে আরও বেশি মনোযোগী হবার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদন। IOR এর একটি সম্মেলনে অংশ নিতে রোববার সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের নামে প্রায় 2.5 ঘণ্টা তাকে বসিয়ে রাখে ইমিগ্রেশন। এরপর দেশটিতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন উপদেষ্টা। রাষ্ট্রীয় কাজে দিল্লি যাওয়া এবং বিমানবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে সকল তথ্য জানানোর পরও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য প্রতিবেশী দেশটির দূতকেও তলব করা হয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমনিতেই কলকাতায় নতুন রাজ্য সরকারের অসংলগ্ন মন্তব্য ও দেশটি থেকে সীমান্তে পুশিনের ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্কে অস্বস্তি বা এলিফ্যান্ট ইন দ্য রুম অবস্থায় রয়েছে। এর মধ্যে এমন ঘটনা কি বার্তা দিচ্ছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত অগ্রহণযোগ্য, এবং আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এটা চিন্তারও বাইরে। সেইখানে এরকম অব্যবস্থাপনা বলি অথবা এইরকম বিহেভিয়ার কোনো অবস্থাতেই প্রমাণ করে না যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আদৌ আগ্রহী। তো আমি এটার তীব্র, শুধু অনাকাঙ্ক্ষিত বলে আমি থামবো না, আমি তীব্র নিন্দা জানাবো। বিশ্লেষকদের মতে দিল্লি ইমিগ্রেশনের এমন ব্যবহার দুই দেশের রাজনৈতিক দুর্বলতার প্রতিচ্ছবি। একই সাথে সম্পর্ক উন্নয়নে ভারতের অঙ্গীকারকে সাংঘর্ষিক অবস্থায় ফেলছে বলেও মন্তব্য তাদের। যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের পরে বাংলাদেশে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তাদের ব্যাপারে আমার মনে হয় মনোযোগের ঘাটতি ভারতে আছে, এবং যেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা দুর্বলতার প্রকাশই করে। এই যে সম্পর্ক উন্নয়ন করব বলে যে প্রতিশ্রুতি অথবা অঙ্গীকার যেটাই বলে না কেন, যেটা তারা দিয়েছে সেটা কোনোভাবে কন্ডিসিভ হচ্ছে না, যাচ্ছে না এইটার সাথে।
এতে করে যে কাজটা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক সরকার লেভেলে যেমন উন্নয়ন হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে, এবং ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশের ভেতরে জনগণের মধ্যে ছিল, সেই ভারত বিরোধী মনোভাবও আরো কিন্তু তীব্রতর হয়েছে। এমন ঘটনা কেন হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বেজিং সফরের আগে আলোর মুখ দেখল 1 দশক ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় 783 একর জমির উপর এই জোন তৈরি হবে, যাতে খরচ হবে 4189 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2500 কোটি টাকা ঋণ দেবে চীন। এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। 5 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে জানানো হয় দেশে চীনা বিনিয়োগের পরিধি বাড়াতে এই উদ্যোগ। আর এটি বাস্তবায়ন হলে $50 কোটি বিনিয়োগ আসবে আর 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্পের আওতায় গ্যাস, বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু সহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। থাকবে 1200 মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার, ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পটির সমীক্ষা ও ডেভেলপার হিসেবে মনোনীত হয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন CRBC। ব্রিফিং অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন 7003 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন পেয়েছে। চট্টগ্রামের আনোয়ারাতে যে চাইনিজ ইকোনমিক জোন আছে, সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে, চীনের ঋণে এই প্রকল্পটি হবে। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্দিন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনাটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়। হাইকোর্ট ঘটনাকে গুরুত্বের সাথে বিবেচনা করবে। সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সব কথা বলেন। 2 ঘন্টা এসি বন্ধ থাকা এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকেই তিনি সঠিক মনে করেন। বলেন, আদ্দিন কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না। এদিকে আদ্দিন মেডিকেলের নির্বাহী পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ডাক্তার শেখ মহিউদ্দিন। নতুন দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা। একটা বেনিফিট পায় আসামিরা, তবে এই ক্ষেত্রে পাবেন আমার বিশ্বাস, কারণ আদালত জানে কি নির্মমভাবে, মানে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গেছে। ইট ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে। হামের কিছু ভুল চিকিৎসায় বহু রোগী মারা গেছে, এমন তথ্যই উঠে এসেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক নির্দেশিকায়। হাম রোগের সুনির্দিষ্ট নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনাকে মানসম্মত করতে হাম চিকিৎসা নির্দেশিকা প্রকাশ করেছে তারা। সকালে এর মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে। গেল 4 মাসে হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 93 শিশুর। হামের উপসর্গ নিয়ে মারা গেছে 563 জন। হামের চিকিৎসা দিচ্ছে দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলো। সরকারিতে করা হয়েছে আলাদা ইউনিট, কিন্তু কিভাবে, কোন ধরনের রোগীকে কি কি চিকিৎসা দেওয়া যাবে বা যাবে না এ সংক্রান্ত কোনো নির্দেশিকা ছিল না এতদিন। এবার হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ প্রকাশ করলো একটি গাইডলাইন। 14টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে করা 50 পৃষ্ঠার এ নির্দেশিকায় উঠে এসেছে হামজনিত নিউমোনিয়ায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার না করা, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ পরিহার এবং গুরুতর পানি শূন্যতায় শুধুমাত্র ডেক্টুস্যালাইন ব্যবহার না করার পরামর্শ। নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের এসব ভুল অতীতে বহু রোগীর জীবনহানির কারণ হয়েছে।
মোকাবেলার সম্মুখ সারিতে দায়িত্ব পালন করেছে। এই নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণের আহ্বান জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতাল স্বীকৃতি প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণ মানদণ্ড বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে। প্রমাণ ভিত্তিক এই গাইডলাইন হাম রোগের নির্ণয়, চিকিৎসা ও জটিলতা ব্যবস্থাপনায় চিকিৎসকদের জন্য একটি সম্মিলিত দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই যে একটা মিজেল ফাইট করতেছি, ডাক্তাররা যদি এগিয়ে না আসতেন আমার পক্ষে তো সম্ভব ছিল না। দিন রাত পরিশ্রম করে যেখান থেকে যখন যেভাবে ডাক্তার ট্রান্সফার করতে হয়েছে, খুশি মনে এসে ডাক্তার এবং নার্সরা সার্ভিস দিয়ে আমরা মোটামুটি ভাবে একটা শক্ত ওয়াল তৈরি করতে পেরেছি মিজেলসের বিরুদ্ধে, যে আমরা আসি তোমাদেরকে দেখব। হাম প্রতিরোধ ও চিকিৎসায় এই উদ্যোগ জাতীয় স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান মন্ত্রী। পরে হোলি ফ্যামিলির অবকাঠামো উন্নয়ন এবং আবাসন সুবিধা সম্প্রসারণের আশ্বাসও দেন তিনি। আইন তৈরি করে হলে আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। টু প্লেস দ্য গুড প্র্যাকটিস। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই উপজেলার দানগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে নাজিমউদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এর জেরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ গোলাগুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় 3 জনকে ঢাকায় পাঠানো হয়। অনিক নামের একজন মারা যায় ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে দরগাঁও এলাকায়। এআই ভিত্তিক ট্রাফিক জরিমানা আদায়ের নামে প্রতারণার সাথে জড়িত একটি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি টিম খুলনা, ফেনী ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে প্রতারকরা বিআরটিএর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে SMS পাঠাতো এবং এআই ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে জরিমানা পরিশোধের নির্দেশনা দিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, কার্ডের তথ্য, ওটিপি সংগ্রহ করে টাকা আত্মসাৎ করত চক্রটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 7,25,000 টাকা সহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। এদিকে ফুটবল বিশ্বকাপে বেটিং বা জুয়ার কার্যক্রম সিআইডির নজরে এসেছে বলে জানিয়ে 268টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করেছে সিআইডি। আমরা এ পর্যন্ত 268টি জুয়ার ওয়েবসাইট শনাক্ত করেছি। খেলাপ্রেমী সকলদের কাছে আমাদের এটি আহ্বান, আপনারা এই জাতীয় লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের অনলাইন জুয়া বা বেটিংয়ের সাথে আপনারা সংযুক্ত হবেন না। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপার বুক প্রস্তুত। হাইকোর্টে আসামিদের জেল আপিল শুনানির জন্য গৃহীত হওয়ায় যে কোনো দিন এই স্পর্শকাতর মামলার শুনানি শুরু হবে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত মাসে পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 14 দিনের মাথায় বিচারিক আদালত 2 জনকেই মৃত্যুদণ্ড দেন। আর সেই ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য এবার অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক প্রস্তুত করল হাইকোর্ট। এর আগে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুল জামান রাজার নেতৃত্বাধীন স্পেশাল বেঞ্চে আবেদনটি গৃহীত হয়েছিল। চট্টগ্রামের আলোচিত বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে শেষ হওয়ার পথে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে মামলার রায়ের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। সকালে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এই আদেশ দেন। এর আগে মাত্র 3 কার্যদিবসে মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। গত 9 জুন আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়। গত 21 মে নগরীর বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় একটি গুদাম কক্ষে 3.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদি হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। পুলিশ 13 দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
আলজেরিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় কোচ লিওনেল স্কালোনির। ইনজুরি কাটিয়ে খেলবেন গোলরক্ষক এমি মার্টিনেজ ও হুলিয়ান আলভারেস। এর বিপরীতে চমক উপহার দিতে প্রস্তুত রিয়াদ মাহরেজের আলজেরিয়া। বাংলাদেশ সময় সকাল 7টায় ম্যাচ শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজদেবিন তারেক। বিশ্বকাপ মিশন শুরুর আগে স্বস্তির হাসি কোচ লিওনেল স্কালোনির মুখে। শঙ্কার মেঘ কেটেছে, চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। সংবাদ সম্মেলনে হাসি মুখে সেই তথ্য নিশ্চিত করেছেন স্কালোনি নিজেই। এমিলিয়ানো মার্টিনেজ ভালো আছে, তাকে নিয়ে ইনজুরির যে শঙ্কা ছিল তা কেটে গেছে। তাকে পাওয়া যাবে এবং প্রথম ম্যাচে খেলতে সে প্রস্তুত। আলজেরিয়ার বিপক্ষে দিবু তার সেরাটা দিতে মুখিয়ে আছে। সুখবর আছে আক্রমণ ভাগে। নাম্বার 9 পজিশনে শতভাগ ফিট হুলিয়ান আলভারেস। আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী হতে এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকাকে লড়তে হবে লাউতারো মার্টিনেজের সঙ্গে। তবে রক্ষণে অভিজ্ঞ তাগলিয়াফিকোর সার্ভিস মিস করবে আলবিসেলেস্তারা। আলজেরিয়াকে হারাতে দুই ধরনের কৌশল ঠিক করে রেখেছেন স্কালোনি। 4-3-3 অথবা 3-5-2 ফরমেশনে ম্যাচ শুরু করবে আলবিসেলেস্তারা। এলেমটেনের শেষ বিশ্বকাপের শুরুটা ভালো করতে সব বিকল্পই হাতে রেখেছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। আসলে আলজেরিয়া মরক্কোর মতোই এক প্রতিপক্ষ। তারা বেশ একই রকম খেলে। তাদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে এবং তাদের একজন দারুণ কোচ আছেন যাকে আমিও চিনি এবং যিনি তার দলকে খুব ভালো খেলান। আর ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচটি দেখলে বোঝা যায় কেন আপনার আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কোনো প্রতিপক্ষই সহজ নয়। 12 বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার র্যাঙ্কিং 27 নম্বরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ে দলটির বড় ভরসা নিঃসন্দেহে রিয়াদ মাহরেজ। জমাট রক্ষণের সঙ্গে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা আফ্রিকার প্রতিনিধিদের। বিশেষ করে গোলরক্ষক পজিশনে সবার দৃষ্টি থাকবে জিদান পুত্র লুকা জিদানে। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারানো ও উরুগুয়ের সঙ্গে ড্রয়ের আত্মবিশ্বাস সঙ্গী টিম আলজেরিয়ার। প্রথম ম্যাচটি সবার জন্যই কিছুটা অজানা বা রহস্যময়। এ কারণে আমাদের নিজেদের উপর মনোনিবেশ করা, নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করা এবং কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচের ফলাফল সবসময় আপনাকে পরবর্তী ম্যাচগুলোর দিকে আরো বেশি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দু দল। 2007 সালের সেই ম্যাচে 4-3 গোলে জিতেছিল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই কানসাস সিটি স্টেডিয়ামে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খেয়েছে, তাই বাড়তি সতর্কতা আলবিসেলেস্তা শিবিরে। পূর্ণ শক্তিমত্তা এবং সেরা কৌশল নিয়েই মাঠে নামবেন কোচ স্কালোনি। বিপরীতে 12 বছর পর বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া অপেক্ষায় আছে একটি অঘটন জন্ম দেয়ার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি স্টেডিয়াম, কানসাস, যুক্তরাষ্ট্র। এদিকে সিলেটে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল হয়ে পরে সেন্ট্রাল ফিল্ডে এসে শেষ হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও অংশ নেয়। আমরা ডিফেন্সিং চ্যাম্পিয়ন এবং আমরা আবারও চ্যাম্পিয়ন হয়ে আমাদের 4 স্টার পূরণ করবো ইনশাআল্লাহ। ব্রাজিলদের একটা জিনিস বলবো, মরক্কোর সাথে যারা ড্র করে এরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন না দেখাটাই ভালো। আমরা হারার টিম না, সেটা আমরা ফাইনালে প্রমাণ করে দিয়েছি ট্রফি নেওয়ার মাধ্যমে। তো এবারও আমরা অবশ্যই আমরা পূর্ণাঙ্গ আশাবাদী যে ব্যাক টু ব্যাক আমরা আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এই ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।